বাংলাদেশে এই সমস্ত দুর্নীতির এই কাঠামোটার জন্মদাতা বর্তমান আওয়ামী লীগ সরকার, যার প্রধান সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এই সমগ্র দুর্নীতির কাঠামোটা পরিচালিত হচ্ছে। কখনো কখনো কাউকে জেলে পাঠিয়ে অথবা তার বিরুদ্ধে নিউজ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, এই জায়গাটা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা, এবং এইটাও যে দুর্নীতির কাঠামোগত যে ভিত্তিটা তৈরি হয়েছে, ওর মধ্যে একটা খেলাধুলা, ও একটাকে আড়াল করার জন্যই এইগুলো রাখবে সবসময় সে নানা ধরনের কখনো কখনো কারোর বিরুদ্ধে নিউজ আসবে, আমরা জানবো এরকম দুর্নীতি হচ্ছে, মনে হচ্ছে যে সরকার ওদের ব্যবস্থা নিচ্ছে, অথবা কারো বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, কিছুদিনের জন্য কেউ জেলে যেতে পারে। কিন্তু এটা হচ্ছে সামগ্রিক দুর্নীতির যে এই ভয়ঙ্কর কাঠামোটা, এটাকে আড়াল করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে সামনে আনা হয় এবং আমাদেরকে বিভ্রান্ত করা হয়। একজন সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, তার কথাবার্তার মধ্য দিয়ে যে দাপটটা দেখান, এই দাপটের উৎস কি? তো সেই জায়গাগুলো যে চালু করে গিয়েছেন, এটাও তো রাষ্ট্রকে আমাদের সামনে হাজির করছে। রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তারা এই ধরনের দাপট দেখাবেন, জনগণকে প্রজার মতো আচরণ করবেন। সরকার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হিসেবে এমন মানুষজনকে নিয়োগ দিচ্ছেন যারা এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আজকে দুর্নীতি, অন্যায়, ভোট চুরি, লুটপাটের কাজে নিয়োজিত করেছেন এবং এটাকে ডিফেন্ড করার কাজে নিয়োজিত করেছেন। সর্বত্র একটা দুর্নীতি উৎসব চলছে, যেন সেই বিষয়টাকে একটা এর যে একটা বৈশিষ্ট্য এবং চরিত্র দাঁড়িয়ে যাচ্ছে সেটা চিহ্নিত করা, এবং বাংলাদেশ যে একটা আসলেই হুমকির মুখে রাষ্ট্র হিসেবে সেটা আবার নতুন করে তুলে ধরা, আমাদের নিজেদের করণীয় লড়াই সেই বিষয়টা নিয়েও আবার একটা দিশা। আমি একটু আগে একটা খবর দেখলাম, যুগান্তর পত্রিকায় আছে, বাপেক্সে মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে কৌশলে শীর্ষ কর্মকর্তাদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ হচ্ছে। বাপেক্স একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য, এবং বাপেক্স একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, এর সুনাম আছে। বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা এখানে গ্যাস উত্তোলনে যে সাফল্য দেখিয়েছে, এটা রীতিমতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে তুলনীয়, এবং আমাদের দেশের মেধাবীরা এখানে যুক্ত। বরং ব্যাপেক্সকে বসিয়ে রাখার একটা খুবই যাকে বলে যে ষড়যন্ত্রমূলক তৎপরতা সরকারের দিক থেকে থেকেছে, এবং এ নিয়ে আমরা বহু কথা বলেছি। কিন্তু এই প্রতিষ্ঠানটার মধ্যেও দেখুন কিভাবে এখন স্বজনপ্রীতি ঢুকেছে। যে জিনিসটা আজকে আমাদের আলোচনা কেন্দ্রীয় বিষয়, যে বাংলাদেশের দুর্নীতি আগেও হয়েছে, কিন্তু এখন দুর্নীতি, লুণ্ঠন, অনিয়ম যেভাবে পারো দখল করে নাও, লুটে নাও, নিজের করে নাও, এটা একটা রাষ্ট্রীয় প্রযোজনার ব্যাপার। এইটাই রাষ্ট্র এখন সর্বভাবে সর্বত্র এর প্রযোজনাটা করছে। আমরা যদি হিসেব করে দেখি, এতগুলো জিনিস সবাই আলোচনা করলেন, আপনি দুর্নীতিগুলোর এখনকার চরিত্রগুলো যদি আমরা ঠিকঠাক মতো খেয়াল করি, তাহলে আমরা দেখব এই যে ব্যাংক খাতে এখন যেভাবে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে আর ব্যক্তি বিশেষ ক্ষমতা ইনফ্লুয়েন্স করে কিছু কিছু নিজের সুবিধা নিল এইরকম ব্যাপার না। এটা একটা মোটামুটি ভাবে একটা সরকার ক্ষমতায় আছে, তার চারপাশের লোকেরা সরকারের একেবারে পৃষ্ঠপোষকতায়, তার যে নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, প্রধানদের সহায়তায় এই কাজটা হচ্ছে। এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এবং এই যা রাষ্ট্রের প্রতিষ্ঠানটা এই কাজে ব্যবহৃত হচ্ছে, প্রতিষ্ঠান এই কাজটাকে ডিফেন্ড করছে, এই অবস্থা বাংলাদেশের আগেকার দুর্নীতির সাথে মিলিয়ে ফেললে এটা ঠিক হবে না। এটা একটা বিশেষ চেহারা নিয়েছে। এই চেহারাটা রাষ্ট্রটাকে কোন জায়গায় দাঁড় করায়
সেটা আমাদের আরো ভালোভাবে গভীরভাবে ভাবা দরকার। একই ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি বলবেন, একই কথা বলবেন। এই যে একটা বিদ্যুৎ খাতের দিকে আমরা তাকালে বুঝি কিভাবে পুরো বিদ্যুৎ সেক্টরটা, বিদ্যুতের সংকটটাকে পুঁজি করে কতগুলো কোম্পানি তৈরি করে, সে তাদের পক্ষে আইন তৈরি করে, আবার একেবারে বলে যে ইনডেমনিটি মানে দায় মুক্তি অধ্যাদেশ করে তাদের পুরো লুণ্ঠনের আয়োজনটা করা হচ্ছে। এবং প্রতিদিন এই বিদ্যুতের দাম বাড়িয়ে চলছে। সম্প্রতি দীর্ঘ আন্দোলন করে আমরা সর্বনিম্ন একটা বিদ্যুতের যে অধিকার, সেটা আমরা এই এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মধ্যে তৈরি করছি। এইখানে বিশেষজ্ঞরাও ছিলেন, আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি যেতাম, জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে সকলে মিলে এই দাবিটা আমরা তুলেছিলাম। 50 ইউনিট 75 ইউনিট পর্যন্ত সবচেয়ে ন্যূনতম সব স্ল্যাবে থাকবে এবং সেটার দাম মানুষের আয়ত্তের মধ্যে থাকবে। এখন সেটাও কিন্তু খুবই চুপিসারে কমিয়ে ফেলেছে, 75 থেকে ওটা 30 ইউনিটে নেমে এসেছে। তার মানে সাধারণ মানুষের অধিকারটাকে আরো খাটো মানে কেটে ফেলা হলো এবং বিদ্যুতের দাম ক্রমাগত বাড়িয়ে চলা হচ্ছে। বলছেন তারা ভর্তুকি দিতে হচ্ছে, তো ভর্তুকির পুরো পলিসিটাই তাদের তৈরি করলো এমন ভাবে যাতে এইটাতে ভর্তুকি দিতে হয় এবং তারপরে ভর্তুকির নাম করে পুরো এই যে কতিপয় ব্যবসায়িক যে মুনাফা করা, লাভ করা, লুট করা, সেটা সাধারণ মানুষ সেটার জন্য পে করে। এইভাবে রাষ্ট্রীয় আয়োজন নীতিটা এমন ভাবে তৈরি করা যে কতিপয় কোম্পানি, ক্ষমতার ছায়াতলে থাকা লোকেরা তারা লাভবান হবে, এইটা এর আগে এত ব্যাপকভাবে দেখা যায়নি। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তিরা কিংবা বড় বড় উচ্চ পদে আসীনরা এত ভয়ঙ্কর ভাবে একটা লুট করছেন এবং সেটা প্রকাশিত হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিষ্ঠানগুলো খুব বেশি কোনো ভূমিকা রাখছে না। সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে অনেক রকম সম্পদ মানে সম্পদ অর্জন করার অভিযোগ হচ্ছে এবং সেগুলোর কোনো ব্যাখ্যা নেই কিভাবে তিনি এগুলো অর্জন করলেন। তো তার বিরুদ্ধে তো একটা ব্যবস্থা হওয়ার কথা। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নেওয়া হয়েছে এটা আমরা জানি না। বেনজির সাহেব পুলিশের সাবেক আইজিপি, র্যাবের চিফ, তিনি তার বিরুদ্ধে অনেক সম্পদ উঠেছে, নানাভাবে ম্যাজিস্ট্রেট ইত্যাদি নিয়োগ করে সেই সম্পদের উপরে একটা ব্যবহারের উপরে স্থগিতাদেশ আছে। কিন্তু তিনি কিভাবে বিদেশ গেলেন সরকারের কোনো ব্যাখ্যা নেই। আদৌ বিদেশে গেছেন কিনা না দেশে আছেন কিনা সরকারের কোনো ব্যাখ্যা নেই। যে কথাটা একটু আগে মান্না ভাই বললেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র যে এটাকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে সেটা বোঝা যায় যে উনি মানে খোদ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে ওনার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। তো নিষেধাজ্ঞা নেই কেন? এইটা আপনি পরিষ্কার করেন না কেন যে নিষেধাজ্ঞা নেই কেন? আপনার বিরোধী দলের নেতাদের উপরে নিষেধাজ্ঞা দিবেন, পাসপোর্ট আটকে রাখবেন, আর আপনি দেশের দুটো প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব এবং পুলিশ, তার প্রধান ছিলেন, যার দাপট আমরা প্রায় মানে 5-7 বছর ধরে যে দাপট তার দেখেছি আমরা সবাই, এবং দাপট গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, তার কথাবার্তার মধ্য দিয়ে যে দাপটটা দেখান, এই দাপটের উৎস কি? তো সেই জায়গাগুলো যে চালু করে গিয়েছেন, এটাও তো রাষ্ট্রকে আমাদের সামনে হাজির করছে। রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তারা এই ধরনের দাপট দেখাবেন, জনগণকে প্রজার মতো আচরণ করবেন, এবং সেই ধারাটা বেনজির আহমেদ প্রতিষ্ঠা করে গেছে। তো তারা এখন কোথায় আছেন সে বিষয়ে আমরা জানতে যে পারছি না। এটাই সরকারের পৃষ্ঠপোষকতা, এটাই সরকার যে বেনজিরকে রক্ষা করছে পরিষ্কার ভাবে, এটা আমরা এখান থেকে বুঝতে হবে।
কাজেই কিংবা এই যে মতিউর রহমান এত সম্পদ করলেন, বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক ভাবেও একটা সরকার যখন সামগ্রিকভাবে বিরোধী দল দমনে থাকে, আর্থিক প্রতিষ্ঠান কিভাবে বিরোধী দল দমনে ব্যবহৃত হয় সেটা মতিউর রহমানের কর্মকাণ্ডে বোঝা যায়। সমস্ত অপোজিশন সমর্থক বলে কোনোভাবে হয়তো পরিচয় লাভ করেছেন এরকম ব্যবসায়ীরা, তাদের অভিযোগ আছে মতিউরের বিরুদ্ধে নানাভাবে তাদেরকে হেনস্থা করে টাকা আদায় করা হয়েছে। তার মানে কেবলমাত্র পুলিশ কিংবা র্যাব ব্যবহৃত হচ্ছে অপোজিশনের বিরুদ্ধে তা না, আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারাও কিন্তু অপোজিশনকে দুর্বল করার জন্য তাদের সমর্থকদেরকে নানাভাবে হেনস্থা করেছেন। এই পুরো জিনিসটা জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ কিংবা মতিউর রহমান, এটা কতিপয় ব্যক্তির দুর্নীতি না। আমরা সম্প্রতি দেখেছি সেনাবাহিনী কিংবা পুলিশ প্রতিষ্ঠান থেকে বলেছেন যে ব্যক্তির দুর্নীতির দায় তারা নেবেন না। অবশ্যই ব্যক্তির দুর্নীতির দায় তারা নেবেন না। প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে, পুলিশকে কিংবা এই দেশের প্রশাসন এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমন জায়গায় দেখতে চায় যাতে তারা এই সমস্ত দুর্নীতি যারা আজকে করছেন তার বিরুদ্ধে সত্যিকার কোনো ব্যবস্থা হয়। কিন্তু সত্যিকার ব্যবস্থা না হয়ে যখন আসলে তারা রক্ষা পাচ্ছেন, এটা থেকে বোঝা যায় যে প্রতিষ্ঠান হিসেবেই আর কাজ করার ন্যূনতম সক্ষমতা এই জায়গায় প্রতিষ্ঠানগুলো আছে কিনা। সরকার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হিসেবে এমন মানুষজনকে নিয়োগ দিচ্ছেন যারা এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আজকে দুর্নীতি, অন্যায়, ভোট চুরি, লুটপাটের কাজে নিয়োজিত করেছেন এবং এটাকে ডিফেন্ড করার কাজে নিয়োজিত করেছেন। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কর্মকর্তা যারা এখানে কাজ করেন, যারা জনগণের ট্যাক্সের পয়সা যাদের বেতন হয়, যাদের কাছে দায়িত্ব হচ্ছে রাষ্ট্র পরিচালনার, সেই সমস্ত প্রতিষ্ঠান আজকে একটা সরকার তার কতিপয় জায়গাগুলোতে, তার প্রধান মুখ্য নিয়ন্ত্রক জায়গাগুলোতে এমন সমস্ত লোকজনকে তারা বসিয়ে দিচ্ছেন যেই লোকগুলো এই পুরো প্রতিষ্ঠানগুলোর মর্যাদা, তার সবকিছুকে আজকে ক্ষুণ্ণ করছে এবং প্রতিষ্ঠানগুলো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর সক্ষম হচ্ছে না, অক্ষম হচ্ছে। এইরকম যে একটা কাঠামোগত জায়গা দাঁড়িয়েছে আজকে রাষ্ট্রে, এই রাষ্ট্র পরিষ্কার ভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র। এই রাষ্ট্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ আর রাখতে পারে না। একটা জনগণ থেকে ক্রমাগত ভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণকে শুষে নেওয়া, লুটে নেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখছে, তার ভোটের অধিকার কেড়ে নেওয়ার ভূমিকা রাখছে, দেশের সমস্ত সম্পদ পাচার করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে, তখন এই রাষ্ট্রটা তার অস্তিত্বের হুমকির মধ্যে পড়ে যায়। এই রাষ্ট্র নানা ধরনের, যাকে বলে ব্যর্থ রাষ্ট্রের যতগুলো সংজ্ঞা, তার মধ্যে চলে যায়। এইটা বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখ দাঁড়িয়েছে। এইখান থেকে এই সরকার তো উদ্ধার করবেই না, বরং এই সরকার যে এইটার পুরো সৃষ্টি, এই সরকার যে এই পুরো জিনিসটাকে তৈরি করেছে, সেইটা আজকে পরিষ্কার করে বলা দরকার। বাংলাদেশে এই সমস্ত দুর্নীতির এই কাঠামোটার জন্মদাতা বর্তমান আওয়ামী লীগ সরকার, যার সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এই সমগ্র দুর্নীতির কাঠামোটা পরিচালিত হচ্ছে। বেনজির আহমেদকে কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধে কিংবা সংবাদপত্রে কিংবা ওই যুবলীগের সম্রাটকে কখনো কখনো কাউকে জেলে পাঠিয়ে অথবা তার বিরুদ্ধে নিউজ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, এই জায়গাটা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা, এবং এইটাও যে দুর্নীতির কাঠামোগত যে ভিত্তিটা তৈরি হয়েছে, ওর মধ্যে একটা খেলাধুলা, ও একটাকে আড়াল করার জন্যই এইগুলো রাখবে সবসময়। সবসময় সে নানা ধরনের কখনো কখনো কারোর বিরুদ্ধে নিউজ আসবে, আমরা জানবো এরকম দুর্নীতি হচ্ছে, মনে হচ্ছে যে সরকার ওদের ব্যবস্থা নিচ্ছে, অথবা কারো কারোর বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, কিছুদিনের জন্য কেউ জেলে যেতে পারে। কিন্তু এটা হচ্ছে সামগ্রিক দুর্নীতির যে এই ভয়ঙ্কর কাঠামোটা, এটাকে আড়াল করার জন্য
এই বিষয়গুলো আমাদেরকে সামনে আনা হয় এবং আমাদেরকে বিভ্রান্ত করা হয়।